অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। প্রাণসঞ্জীবনী মাফিয়া, দ্য সাইকো লাভার, পর্ব 17। লাশ, তাও আবার আমাদের ক্যাম্পাসে, এই প্রথম। আর যেভাবে মারা হয়েছে দেখে মনে হচ্ছে বহু জন্মের ক্ষোভ মিটেছে। এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। সকালটা আজ ভার্সিটির অন্য সব দিনের মতো শুরু হয়নি। সূর্যের আলো ফুটেছে ঠিকই, কিন্তু বাতাসে অদ্ভুত এক ভার। করিডোর জুড়ে ছাত্রছাত্রীদের ফিসফিসানি, কিন্তু শব্দগুলোও আজ জানা দম আটকে থাকা গলায়। রিম আর অদ্রিজার আজ ভার্সিটির প্রথম ক্লাস, তবুও প্রথম দিনেই যেন কারোর অজানা ভয় লেপ্টে বসেছে চারপাশে। হঠাৎ একদল চেলাপেলা হাতা গোটাতে গোটাতে ক্যাম্পাসের পেছনের দিকে যায়। ক্যাম্পাসের সেই দিকটা সবসময়ই ছিল ফাঁকা, একটা পুরনো ছায়াঘেরা রাস্তা, জংলার ঝোপঝাড় আর একটু দূরে ফেলে রাখা ইটের স্তূপ, যেন হারিয়ে যাওয়া কোনো গল্পের নিঃশেষ পাতাগুলো। আজ সেই জায়গাটা লোকে গিজ গিজ করছে। চারপাশে কাক পাখির উৎপাত, হাওয়ায় ভেসে আসছে এক গা গোলানো গন্ধ, পচা রক্ত আর দগদগে মাংসের গন্ধ। রিম আর অদ্রিজা ভিড় ঠেলে সামনে আসে। তারা সেই ছেলেগুলোর পেছনেই এসেছিল কিউরিওসিটি নিয়ে, কিন্তু রিমের চোখে পড়তেই তার পেট মোচড়ে দিয়ে ওঠে, পায়ের পাতায় কাঁপুনি, গলার নিঃশ্বাস আটকে যায়, চোখ বড় হয়ে ওঠে, মুখ দিয়ে শব্দ বেরোয় না, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু, প্যানিক অ্যাটাক। সামান্য রক্তেই যার মাথা ঘুরে, তার সামনে আজ পড়ে আছে একটি ছিন্ন ভিন্ন লাশ। ভেজা ঘাসের ওপর পড়ে আছে একটা বিকৃত দেহ, দেহ না, যেন মানুষের ছদ্মবেশে ছিন্ন মাংসপিণ্ড। পেটের অংশটা একেবারে ছিঁড়ে তেলা, ভেতরের সব অঙ্গ উপড়ে বের করা হয়েছে হাতে। নাড়ি ভুঁড়ি, অন্ত্র, কলিজা সব কিছু মাটিতে গড়াগড়ি খাচ্ছে। রক্তে ভিজে গেছে ঘাস, মাটি, বাতাস সব। ছেলেটার বুক থেতলে দিয়ে খুলে ফেলা হয়েছে, হৃৎপিণ্ড নেই। মনে হচ্ছে কেউ চিৎকার শুনতে শুনতে একে একে সব ছিঁড়ে নিয়েছে। মাথাটা শরীরের সাথে নেই বললেই চলে, গলার চামড়ায় একটুখানি মাংস ধরে আছে মাত্র। এক চোখ তুলে ফেলা হয়েছে, অন্য চোখটা আধা বেরিয়ে পড়ে আছে, দুলছে কাদায়। ঠোঁট ছিঁড়ে ঝুলছে, জিহ্বাটা দুদিকে ফেটে গেছে। ডান হাতের আঙ্গুল 3টে নেই, হাতটাও 3 খণ্ডে, চামড়া ছিঁড়ে নেয়া। কেউ মুখ চেপে আছে, কেউ আবার চোখ ফিরিয়ে নিচ্ছে, আর কেউ ঠান্ডা চোখে ভিডিও তুলছে। চেলাপেলাদের চোখে বিস্ময়, আতঙ্ক, ক্ষোভের ছায়া। এই ছেলেটাকেই কেউ এমনভাবে শেষ করে দিল। কে, কেন, এতটা নির্মমতা? ছেলেটা ছিল ছাত্র রাজনীতির সক্রিয় নেতা। তার নাম শুনেই অনেকে কেঁপে উঠত। প্রতিটা ফ্রেশারকে তার হিংস্র র্যাগিং সহ্য করতে হতো, কিন্তু আজ তাকেই কে যেন এমনভাবে শেষ করে দিয়েছে, যেন তার প্রতিটা অত্যাচারের প্রতিশোধ নেওয়া হয়েছে একসাথে। রিমের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, আর শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলছে। এই চোখের জল যেন বাঁধ মানছে না। অপর পাশ থেকে একজন হুট করে বলে, আরে মেয়েটার কি হয়েছে, পানি দাও কেউ, মনে হয় লাশ দেখে ভয় পেয়ে গেছে। ছেলেটার কথা শুনে অদ্রিজা রিমের দিকে তাকায়। তার মনে পড়ে যায় রক্তে ফোবিয়া আছে রিমের। সে রিমকে সামলে ধরে। রিম অস্পষ্ট স্বরে মুখে বিড়বিড় করে বলে, এই ছেলেটাই সেই ছেলেটা যে কালকে আমার হাত ধরেছিল। আমি তোকে বলেছিলাম না। ও রিমের মনে পড়ে যায় 1.5 বছর আগের কথা, যখন কলেজে একটি ছেলে তাকে সকলের সামনে প্রপোজ করেছিল। যদিও সে সেটা প্রত্যাখ্যান করে দিয়েছিল, কিন্তু পরের দিনই কলেজে খুঁজে পাওয়া যায় সেই ছেলেটার বিকৃত ছিন্ন ভিন্ন লাশ। আর আজ একইভাবে এই ছেলেটাও। তখন পুলিশও কিছুই খুঁজে পায়নি। না, এত মিল কিভাবে? আমি কি সত্যিই কোনো অভিশাপ নিয়ে ঘুরি? মা বলে আমি নাকি অভিশাপ, আমার জন্যই বাবার মৃত্যু হয়েছে। যারাই আমার কাছে আসার চেষ্টা করে তাদের সকলেরই শেষ পরিণতি হয় ভয়ঙ্কর। তাহলে কি মায়ের কথাই সত্যি? রিমের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে, ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে তার। অদ্রিজা তাকে সান্ত্বনা দিতে থাকে, এসব তোর ভুল ধারণা, তুই কোনো অভিশাপ না, শুধু শুধু নিজেকে দোষ দিবি না, এসব কাকতালীয়, তুই শান্ত হ প্লিজ। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, চারপাশের কোনো আওয়াজ কানে ঢুকছে না। হঠাৎ তার মাথায় একটাই শব্দ ঘুরপাক খেতে থাকে, বিকজ ইভেন ইয়োর অ্যাশেজ আর মাইন। বিকেলের ম্লান আলোয় অদ্রিজা রিমকে বাড়ি নিয়ে আসতেই রিমের এমন বিধ্বস্ত অবস্থা দেখে আটকে ওঠে তার মা শেফালি বেগম। তিনি সেলাই মেশিনের উপর ঝুঁকে কাজ করছিলেন। মেয়েকে এই অবস্থায় দেখে তার হাতের কাজ থেমে গেল। সে কি, ওর এই অবস্থা হলো কি করে? কি হয়েছে ওর? শাড়ি কোথায়? আর এই জ্যাকেটটাই বা কার? অদ্রিজা কোনোভাবে ব্যাপারটা সামলে নেয়। আসলে আন্টি, আপনি তো জানেন ওর শাড়ি পরার অভ্যেস নেই। শাড়িটা সামলাতে পারছিল না বলেই আমি ওকে জ্যাকেটটা পরিয়ে দিয়েছি। আর সকাল থেকে কিছু খাওয়া নেই, তাই রোদে ঘুরে শরীরটা একটু খারাপ লাগছে। মেয়ের অসুস্থতার কথা শুনতেই রিমের মায়ের এবার রাগ হতে থাকে। সকালে কত করে বলল খেয়ে যেতে, মেয়েটা একটা কথাও শোনে না, সবসময় নিজের জেদ দেখায়। না ঠিকমতো খাওয়া দাওয়া করে, না ঠিকমতো শরীরের যত্ন নেয়।
অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখাতে কত টাকা খরচা হয় সে খবর কি আছে তার? না, নেই। কত কষ্ট করে সংসার চালান তিনি। বাড়িতে আয়ের একমাত্র উৎসই হলেন তিনি। টেলারিংয়ের কাজ করে সংসার চালান। 2 মেয়ের পড়াশোনার খরচ, সংসার খরচ সব একাই বহন করতে হয়। কিন্তু মেয়েরা কি আর সেটা বোঝে? মা তো একটা বান্দি, সারাদিন কাজ করে খেটে মরবে, আর মেয়েরা বসে সব ধ্বংস করবে। যদিও রিম 2টা টিউশনই করে, কিন্তু তাতে তার নিজের পড়াশোনার খরচ চালানোই মুশকিল। হায় হায়, মেয়েটা পড়াশোনায় ভালো ছিল, তাই সরকারি স্কুল, কলেজ আর ভার্সিটিতে সুযোগ পেয়েছে। না হলে মেয়ের পড়াশোনা বন্ধ করে সেই কবে বিয়ে দিয়ে দিতেন। কিন্তু কি আর করার, মেয়েরও অনেক জেদ, বিয়ের কথা বললেই খ্যাক খ্যাক করে ওঠে। শেফালি বেগম অদ্রিজাকে ধরে বিছানায় নিয়ে গেলেন। তিনি ক্লান্ত স্বরে অদ্রিজাকে বললেন, আজ রাতে আমাদের এখানেই খেয়ে যেও। না আন্টি, আজ যাই, আম্মু চিন্তা করবে। কাল তো ভার্সিটির প্রথম ক্লাস, আমি সকালে এসে রিমকে তুলে নেব। আচ্ছা ঠিক আছে। অদ্রিজাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে শেফালি বেগম ঘরে ফিরলেন। তিনি রিমকে কঠোর গলায় ফ্রেশ হতে বলে খাবারের ব্যবস্থা করতে চলে যান। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে রিম। শরীর থেকে সেই ভারী জ্যাকেটটা খুলতে নিলেই নাকের মধ্যে ভেসে এলো এক ঝাঝালো পুরুষালী তীব্র পারফিউমের ঘ্রাণ। ওটা যেন পারফিউমের সুগন্ধ নয়, এক নেশাক্ত ধোঁয়া, যা সরাসরি রিমের ফুসফুসে গিয়ে বিঁধছে। রিম জ্যাকেটের কলারটা শক্ত করে চেপে ধরল। নিজের অজান্তেই একবার গভীর শ্বাস টেনে নিল। গায়ে কাঁটা দিয়ে ওঠে, শরীরের প্রতিটি রোমকূপ দাঁড়িয়ে যায়। সে চটপট খুলে ফেলে জ্যাকেটটা, কিন্তু সেই ঘ্রাণ যেন তার চামড়ায় লেপ্টে আছে। কেমন অস্থির, পাগল করা সেই ঘ্রাণ। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। বন্ধ চোখের পাতায় ভেসে উঠল সেই অন্ধকার কক্ষ, সেই বরফ শীতল স্পর্শ, সেই হাস্কি বয়েস, ঘাড়ে অবাধ্য ঠোঁটের স্পর্শ। রিমের শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে ঝট করে চোখ খুলে আয়নার দিকে তাকালো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তার মুখটা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। তার ফর্সা নাভির পাশে স্পষ্ট হয়ে আছে 5 আঙ্গুলের রক্তবর্ণ খামচির দাগ, আর কলার বনের একটু ওপরে সেই ছোট্ট কালো তিলটার ওপর লাল হয়ে আছে গভীর কামড়ের দাগ। দেখে মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী তার চিহ্ন রেখে গেছে। তার মনে কানের কাছে বেজে উঠল সেই গভীর কণ্ঠ, তোমার এই বিউটি স্পটটা যেন কারো নজরে না পড়ে, নইলে এর পরের বার আরও ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। রিমের সারা শরীর থরথর করে কাঁপছে। কে এই ছায়া মানব? কেনই তার ওপর এভাবে অধিকার খাটালো? কি চায় সে? কি শত্রুতা তার সাথে রিমের? না, আর ভাবতে পারছে না। মাথা যন্ত্রণা করছে প্রচুর। 2 হাতে কান চেপে সে মেঝের ওপর বসে পড়ল। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে রিম। তার পরনে একটা ঢিলে ঢালা টপ আর একটা প্লাজো। মাথার চুলগুলো তোয়ালে দিয়ে মোড়ানো। তোয়ালেটা অযত্নে পড়ার টেবিলের চেয়ারে ছুঁড়ে ফেলে সে ক্লান্তভাবে উপুর হয়ে শুয়ে পড়ল বিছানায়। নরম বালিশের ছোঁয়ায় চোখ দুটো যখন বুজে আসছিল, ঠিক তখনই ঝড়ের বেগে ঘরে ঢুকল তার ছোট বোন রাহি। রাত্তিপু, আমু খেতে ডাকছে, তাড়াতাড়ি আয়। রিমের এখন কিছুই ভালো লাগছে না, ঘুম পাচ্ছে ভীষণ। সে বিরক্তি ভরা গলায় বলে, খাবো না, তুই যা তো রাহি, একদম জ্বালাবি না। আম্মুকে বললে কিন্তু এসে প্যাদানি দেবে। রিম বিছানায় শুয়েই মুখে ভেঙচি কাটে। প্যাদানি দেবে, যা গিয়ে বল দেখি কি করে। রাহি এক মুহূর্ত দেরি না করে দরজার দিকে মুখ করে চেঁচিয়ে উঠল, আম্মু, রাত্তিপু খাবে না বলছে। রিম বিদ্যুতের গতিতে বিছানা ছেড়ে উঠে রাহির মুখ চেপে ধরে। নিজেও গলার স্বর উঁচু করে বলে, না আম্মু, ও মিথ্যে বলছে, আমি কখন বললাম খাবো না, এই তো আসছি। সুযোগ বুঝে রাহি রিমের হাতে কষে একটা কামড় বসিয়ে দিল। আহ, রাক্ষসী একটা। রিম ব্যথায় হাত ঝাড়তে লাগলো। তুই একটা ডাইনি, বলে এক দৌড়ে ঘর থেকে পালালো। রিমও এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে রাহির পেছনে ছুট লাগায়। নিচে নামতেই মায়ের রণমূর্তি রূপ দেখে দুজনেই চুপচাপ ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে পড়ে। আবারও মারামারি করছিস তোরা? তোদের জ্বালায় কি একটুও শান্তিতে থাকতে পারবো না? সব ছেড়ে চলে যাই, তারপর তোরা যা খুশি কর। আর পারছি না আমি এই সংসার সামলাতে, এবার একটু শান্তি চাই। একজন তো সেই কবেই চলে গেছে, আমার ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে। বলি কি, 2 বোনে তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে যা, আমাকে একটু উদ্ধার কর। মায়ের কথায় মুহূর্তেই মন খারাপ হয়ে যায় 2 বোনের। এটা তাদের মায়ের রোজকার কাজ। তারা চুপচাপ খেতে বসে পড়ে, কিন্তু টেবিল থেকে উঠতে নিতেই আবার বেঁধে যায় তাণ্ডব। এটো বাসন কে ধুবে, সেটা নিয়ে মা তো সারাদিন সেলাইয়ের কাজ করছে, তারপর আবার রান্না বান্না। তিনি একটু আগেই গিয়ে ঘুমিয়ে পড়েছেন, শরীরটা ভালো লাগছে না। আর এদিকে 2 বোন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করে যাচ্ছে। রিম তারপর বলে, ঠিক আছে, তুই মেজে দিবি আর আমি ধুয়ে দেব, ডিল? শখ কত, পারবো না, কালকে সব আমি একা ধুয়েছি, আজকে তুই যা। রিম মুখ ফুলিয়ে বলে, আয় না বোন আমার ভালো, তোকে 2 টাকা দেব। আসছে, 2 টাকায় একটা চকলেটও পাওয়া না, তুই যা। রাহি মুখ ঘুরিয়ে নিল। তাহলে আমার আইসক্রিম ফেরত দে, কালকে তোকে যেটা খাইয়েছিলাম। পারবো না, আমি তোকে বলেছিলাম দিতে, তুই নিজেই দিয়েছিস। আর আমি যখন খাই তখন বলিস, একটু দে না, একটু দে প্লিজ।
ঠিক আছে, মনে রাখিস, পরে যখন আবার খাবো তোকে একটুও দেব না। যা, লাগবে না, আমারটা আমি নিজেই কিনে খেতে পারি। সব সময় এটা খাওয়াবি ওটা কিনে দিবি বলে কত কাজ করাইনিস, পরে তো কিছুই দিস না। কিপটা একটা, দেখে নিস তোর কপারে বর জুটবে না। রাহি মুখ ভেঙচোতে ভেঙচাতে উপরে চলে যায়। রিম পেছন থেকে ভেঙচি কেটে নিচু স্বরে বলে, বর লাগবে না, আমার জন্য ফেরি টেলের প্রিন্স আসবে দেখিস। পরক্ষণেই তার মুখে ফুটে ওঠে এক লাজুক হাসি। তারপর সে তাকায় হাতের ব্রেসলেটটার দিকে, পুরনো একটা সিলভারের ব্রেসলেট। তারপর সে অনমনেই বলে ওঠে, আরাত্র, কোথায় তুমি? তুমি তো আসবে বলে আর এলে না। তার চোখে ভেসে ওঠে কিছু পুরনো ঝাপসা স্মৃতি। ছোট্ট এক 7 বছরের বাচ্চা মেয়েকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে 16 বছরের এক কিশোর। বাচ্চা মেয়েটি চকলেট খেয়ে পুরো মুখ হাত মাখিয়ে খেলেছে। সে আধ খাওয়া চকলেটটি এগিয়ে দেয় কিশোরকে। আলাত্র, তুমি খাবে? ইটস নট আলাত্র, ইটস আরাত্র, গট ইট? আমি চকলেট খাই না, তুমিই শেষ করো। বাচ্চা মেয়েটি ব্যাঙের মতো মুখটা অপু ভুলিয়ে ফেলে। সেটা দেখে মুচকি হেসে ফেলে কিশোর। ঠিক আছে, তুমি খাইয়ে দাও। নিজের আধ খাওয়া গলে যাওয়া চকলেট ছোট ছোট আঙ্গুলে কিশোরকে খাইয়ে দেয় বাচ্চা মেয়েটি। সেই স্পর্শে কিশোরটির শরীরে এক মুহূর্তের জন্য যেন এক অজানা বিদ্যুৎ খেলে গেল। তার হাসি খুশি মুখটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে এলো। সে রিমকে নামিয়ে দিয়ে বলল, শোনো, এবার তুমি যাও, একটু পর সবার পেরেন্টস আসবে নিতে। কিন্তু বাচ্চা মেয়েটি যেন নাছোড় বাঁধা। সে তার আরাত্রের জামার হাতা খামচে ধরে বলল, না, আমি যাব না, আমি তোমার সাথে থাকব, আগে আম্মু আসুক, তারপর যাব। কিশোর ছেলেটি এবার অস্থির হয়ে উঠল। সে বাচ্চাটিকে বোঝানোর চেষ্টা করে আদরের সহিত বলে, জিদ করো না সোনা, এই মুহূর্তে আমার কাছে থাকা ঠিক হবে না তোমার, তুমি বুঝতে পারছো না। না না না, আমি যাব না। বাচ্চা মেয়েটির জেদ আর কান্না বাড়তেই থাকে। সে কিছুতেই যাবে না তার আলাত্রকে ছেড়ে। এবারে রাগে ফেটে পড়ে কিশোর। চুপ, আর একবার জেদ করলে চাপকে দাঁত ফেলে দেব। অভিমানে গাল ফুলিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অবুঝ বাচ্চা মেয়েটি। তুমি পচা, খুব পচা, তুমি আমাকে বকেছ। সে এক ছুটে চলে যায় সেখান থেকে। সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে কিশোর। তাকে বকে যেন তার থেকে বেশি কষ্ট সে নিজেই পাচ্ছে। বুকটা কেমন মোচড় দিয়ে উঠছে। এই মেয়ের রাগ অভিমান কিছুই সহ্য করতে পারে না সে। এখন আবার রাগ ভাঙাতে না জানি কত কাঠখড় পোড়াতে হয়। হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসনের ঝং শব্দে হুঁশ আসে রিমের। হয়তো বেড়াল এসেছে। সে হাতে করে প্লেটগুলো ধুতে নিয়ে চলে যায়। কাজ শেষ করে ওপরে উঠে রুমে গিয়ে দেখল রাহি অঘরে ঘুমাচ্ছে। রিমও ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল বিছানায়। ঘুমের ঘোরে রাহি বারবার পা তুলে দিচ্ছে রিমের ওপর। এমনিতে শরীর মেজাজ কোনোটাই ভালো নেই, তার উপর রাহির এই উৎপাত সহ্য হল না। রিম বিরক্ত হয়ে সজোরে এক লাথি মারল রাহির কোমর বরাবর। ঘুমের মাঝেই ব্যথায় মুখ কুঁচকে মৃদু আর্তনাদ করে উঠল রাহি। তারপর পাশ ফিরে আরও দূরে সরে গিয়ে আবার অতল ঘুমে তলিয়ে গেল। জেগে থাকলে এতক্ষণে নির্ঘাত দক্ষযজ্ঞ বেঁধে যেত। রিম বালিশের পাশ থেকে হাতে তুলে নেয় নিজের ফোনটা। আলসেমি করে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ তার আঙুল থেমে গেল একটা ভিডিওতে। স্ক্রিনে 2 তরুণ তরুণী গভীর অনুরাগে একে অপরকে চুম্বন করছে। দৃশ্যটা দেখে রিমের ভেতরে এক অদ্ভুত কাঁপুনি বয়ে গেল। সে চট করে একবার চারপাশটা দেখে নিল। কেউ দেখছে না। এক ধরনের নিষিদ্ধ কৌতূহল নিয়ে সে বারবার ভিডিওটা রিপিট করতে লাগল। নিজের অজান্তেই জিউ ভাগিয়ে শুকিয়ে আসা ঠোঁট দুটো ভিজিয়ে নিল সে। মনে মনে এক অদ্ভুত প্রশ্ন উকি দিল, আচ্ছা, লিপ কিস করতে কেমন লাগে, কেমন ফিল হয়, এর টেস্ট কেমন? এই দোলাচলের মাঝেই কখন যে ফোনটা বুকের ওপর রেখে সে গভীর ঘুমে তলিয়ে গেল টেরই পেল না। কিছুক্ষণ পর নিস্তব্ধ ব্যালকনির খোলা দরজা দিয়ে ছায়ার মতো ঘরে প্রবেশ করল এক আগন্তুক। পরনে কালো হুডি, মাথায় হুড তোলা, মুখটা অন্ধকারে ঢাকা। সে নিঃশব্দে এগিয়ে এসে রিমের পায়ের কাছে মেঝেতে বসল। চাঁদের মান আলোয় রিমের ফর্সা পায়ের পাতাগুলো গোলাপি আভা ধারণ করেছে। আগন্তুকের স্থির দৃষ্টি আটকে গেল সেখানে। তার দৃষ্টি ঘোলাটে হচ্ছে। সে এখন নিজের মাঝে নেই, যেন কেউ তাকে সম্পূর্ণ বশ করে রেখেছে, হিপনোটাইজ। নিজের অজান্তেই সে ঘোরের মাঝে ধীর লয়ে ঠোঁট ছুঁয়ে দেয় রিমের পায়ের পাতায়। পায়ে শীতল স্পলাহ অনুভূত হতেই ঘুমের মাঝেই সামান্য কেঁপে ওঠে মেয়েটা। সেই মৃদু স্পন্দনেই যেন হুঁশ ফিরল যুবকটির। সে তাৎক্ষণিক দূরে সরে বড় বড় করে দম নিতে থাকে। বুকটা অস্থিরভাবে ওঠানামা করছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। সে নিজের তর্জনী দিয়ে নাকের নিচটা ঘষে নিয়ে অভ্যাসবশত কনিষ্ঠা আঙুলে সজোরে কামড় বসালো। হঠাৎ এমন কেন লাগছে? মেয়েটাকে কাছ থেকে দেখে তার সমস্ত সিস্টেম এলোমেলো হয়ে যাচ্ছে। ভেতরে উথাল পাথাল ঢেউ বইছে। কই আগে তো কখনো এমন হয়নি। জীবনে কত শত নারী দেখেছে সে। ছোট ছোট ড্রেস, এমনকি কাজের জন্য সম্পূর্ণ উলঙ্গ মেয়েও দেখতে হয়েছে অনেক সময়।
কই তখন তো রক্তের গতি এমন অবাধ্য হয়নি, কিন্তু এই মেয়েটার নিছক সান্নিধ্য তার দীর্ঘদিনের গড়ে তোলা প্রস্তর কঠিন পুরুষত্বের ভিত নাড়িয়ে দিচ্ছে। সে ইটালি চলেই যাচ্ছিল, কিন্তু মন মানল না। যাওয়ার আগে এক নজর মেয়েটিকে দেখতে চলে এলো। হ্যাঁ, রোজ লাইভ ফুটেজে দেখে ঠিকই, কিন্তু বাস্তবে দেখার অনুভূতিই আলাদা। সে গালে হাত দিয়ে বসে পড়ে মেয়েটির মুখের কাছে। বাইরের ফিকে চাঁদের আলোয় রিমের মুখটা কোনো ধ্রুপদী কবিতার মতো স্নিগ্ধ আর সরল দেখাচ্ছে। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ তার নজর স্থির হয়ে গেল রিমের পাতলা গোলাপি অধরের ঠিক নিচে থাকা সেই কুচকুচে কালো তিলটার ওপর। শৈশবে ওটা ছিল আবছা এক বিন্দু, কিন্তু বয়সের সাথে সাথে ওটা যেন এক মায়াবী আকর্ষণে রূপ নিয়েছে। যুবকটি দ্রুত চোখ সরিয়ে নিল। এই সৌন্দর্য যেন তাকে গ্রাস করে নিচ্ছে। ঠিক তখনই তার চোখ পড়ল বিছানায় পড়ে থাকা রিমের ফোনের ওপর। সে প্রথমে ভ্রু কুঁচকে তাকায়। আস্তাগফিরুল্লাহ। অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে অপ্রত্যাশিত বাক্য। বিস্ময়ে তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। স্ক্রিনে তখনও সেই দৃশ্যটা, যেখানে ডেসপারেটলি অধরে অধর যুগল মিলিয়ে চুমু খাচ্ছে দুজন নরনারী। হঠাৎ অনমনে কিছু একটা ভাবতেই শয়তানি হেসে ঠোঁট কামড়ে ধরে। গলাটা নিচু করে সে ফিসফিসিয়ে উঠল। হে, লিটল গার্লটা দেখি এখন কোয়াইট গ্রোন আপ। তোমাকে ছোট ভেবে আর দূরে সরানোর প্রশ্নই আসে না। রাত দিন 24 ঘন্টা নিজের সাথে মিশিয়ে রাখবো, একেবারে মিশে। সে সন্তর্পণে ফোনটা হাতে তুলে নিয়ে স্ক্রিনটা অফ করে উঠে দাঁড়ালো। ব্যালকনির দিকে পা বাড়িয়েও সে একবার থামল। পিছনে ফিরে ঘুমন্ত রিমের দিকে শেষবারের মতো তাকালো। অন্ধকারের ভেতরেও তার চোখের সেই আকাশী ধূসর মণি দুটো ঝিলিক দিয়ে উঠল। চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ফিরব আবার শীঘ্রই। চারপাশে সোনালি আলোর ছটা। নীল কুয়াশার চাদরে ঢাকা এক নির্জন প্রান্তরে দাঁড়িয়ে আছে রিম। তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুপুরুষ। মাথায় রূপালী মুকুট, গায়ে হালকা নীল জোব্বা, চোখে হীরের মতো দিউতি। রাজকুমারের হাসিতে এমন এক সম্মোহন ছিল যে রিম মুহূর্তেই তার চারপাশের জগৎ ভুলে গেল। চলো, তোমায় নিয়ে যাব, যেখানে শুধু আমি আর তুমি। নরম মখমলের মতো সেই কণ্ঠস্বর শুনে রিম মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। এক অজানা সুখে তার বুকটা ভরে গেল। রাজকুমার ধীর লয়ে হাত বাড়িয়ে দিতেই রিম কোনো দ্বিধা না করেই নিজের হাতটা তার হাতের ওপর রাখল। এক উষ্ণ শিহরণ বয়ে গেল, কিন্তু স্পর্শটা মুহূর্তেই বদলে গেল বরফ শীতল হিমে। হঠাৎ আকাশের সেই সোনালি আভা কুচকুচে কালো অন্ধকারে ঢেকে গেল। রিমের হাতে রাখা রাজকুমারের সেই সুন্দর হাতটা বিস্বাদ এক থাবায় রূপ নিল। রিম ভয়ে ওপরের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সেই মায়াবী মুখটা বিভীষিকার মতো বিকৃত হয়ে গেছে। মুকুটটা খসে পড়ল মাটির বুক চিরে। রাজকুমারের নীল মণি দুটো হয়ে উঠল আগুনের মতো লাল। তার নাক আর ঠোঁটের কোণ দিয়ে ঝরছে গাঢ় রক্ত। দাঁতগুলো যেন কোনো বুনো জানোয়ারের মতো তীক্ষ্ণ হয়ে গেছে। রিম আর্তনাদ করে উঠল। না না, ছাড়ো আমাকে, কোথায় নিচ্ছ? মনস্টার রূপী রাজকুমারটা তখন অন্ধকারের গহ্বরে রিমকে টেনে নিয়ে যাচ্ছে। চারপাশে কেবল ছায়া, গর্জন আর এক অজানা শ্বাসরোধী ভয়। বাঁচাও, কেউ আছো, কেউ আছো? ঘুমের মধ্যেই চিৎকার করে ওঠে রিম। ধপ করে উঠে বসে বিছানায়। দম বন্ধ হয়ে আসছিল, গলা শুকনো, হৃৎস্পন্দন যেন দৌড়চ্ছে দেহ ভরেই। সে কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে তাকিয়ে থাকে চারপাশে। ধীরে ধীরে বুঝতে পারে সবটাই একটা দুঃস্বপ্ন, কিন্তু শরীরটা যেন সত্যি সত্যিই সেই অন্ধকারে ডুবে গিয়েছিল। তার গা ঘেমে উঠছে। একটা হাত নিজের বুকে চেপে ধরে, আরেকটা দিয়ে চোখ মুছে নেয়। এমন স্বপ্ন হঠাৎ কেন? তার বুকের ভেতরে যেন অজানা শঙ্কার ঢেউ খেলে যায়। বুক ধড়ফড় করছে এখনো। পানি খেতে ইচ্ছে করলেও উঠে যেতে মন চাইছে না। তখনই চোখ পড়ে নিচে। বিছানার পাশেই মেঝেতে কম্বলে মোড়ানো রাহি ঘুমের মাঝে বকছে আবল তাবল। আহ, আইসক্রিমটা আমার, তুই খাবি না? আহ, কামড় দিব। রিম অজান্তেই হেসে ফলে। এই ডাইনি, ঘুমের মাঝেও কামড় দিচ্ছিস? সে নরম করে একটা বালিশ ছুঁড়ে মারে রাহির গায়ে। একটা হালকা ছুটছুট ঠোঁটের হাসি তার মুখে ঝুলে থাকে। হঠাৎ টক টক টক, বাইরের দরজায় টোকা। রিম চমকে তাকায়। সময় সকাল 8:30টার মতো। আজকে তো ভার্সিটির প্রথম দিন, নিশ্চয়ই অদ্রিজা এসেছে। ওই গাধি, তাড়াতাড়ি দরজা খোল। রিম দ্রুত উঠে যায় দরজা খুলতে। খুলেই দেখে চোখে মোটা ফ্রেমের চশমা, গায়ে হালকা ফতুয়া আর হাতে এক প্যাকেট খাবার। জানতাম মহারানী এখনও তৈরি হয়নি, তার জন্যই খাবার নিয়ে চলে এসেছি। নে, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে, নইলে প্রথম দিনই দেরি হয়ে যাবে। অদ্রিজা ভেতরে ঢুকে এলোমেলো বিছানায় বসে পড়ে। রিম এবার তাড়াহুড়ো শুরু করে দেয়। সে কিছুটা ইতস্তত বোধ করতে থাকে। অদ্রিজা তার 2 কাঁধে হাত রেখে বিছানায় বসিয়ে দেয়, চোখে চোখ রাখে এবং নরম কণ্ঠে জিজ্ঞেস করে, আমাকে খুলে বলতো কাল কি হয়েছিল? রিম কিছুক্ষণ চুপ করে থাকে, ঠোঁট কামড়ে চোখ নামিয়ে নেয়।
তারপর ধীরে ধীরে বলে ওঠে, অদ্রি, আমি জানি না কি হলো, আমি তো কিছুই বুঝিনি। কাল সেই ছায়াটা। রিম মাথা ঝাঁকিয়ে চোখ বন্ধ করে ফেলে, যেন সেই দৃশ্যগুলো আবার সামনে ভেসে উঠছে। সব শুনে অদ্রিজা অবাক হয়। সে চোখ বড় বড় করে হাঁ করে তাকিয়ে থাকে, যেন সিনেমার কোনো হাইপেক ক্লাইম্যাক্স চলছে। একটু পরেই হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে আসে, ওয়াও, এ তো একদম ডার্ক ফ্যান্টাসি। কালো রুম, হাস্কি ভয়েস, রহস্যময় স্পর্শ, উফ, গুজবাম্পস। রিম চোখ বড় করে তাকায়, তুই পাগল নাকি? আমি তো ভয়ে কাঁপছিলাম। ইস রিম, যদি আমার সাথে এমন হতো, তোর লাইফ একদম থ্রিলে ভরপুর, আর আমি টেস্টি শিট দেখতে গেলেই পাশে দাঁড়ায় গজার স্যার। রিম না হেসে পারে না। তুই একটা পাগল। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু এখন সত্যি করে বলতো, ওর গলার আওয়াজটা কেমন ছিল? রিম চোখ বন্ধ করে ফিসফিসায়। গভীর, গা ছমছমে রুক্ষ, কেমন যেন, আর মনে হচ্ছিল সে আমার ব্যাপারে সব জানে। সেই ফিসফিসানি কণ্ঠ, ইভেন ইয়োর অ্যাশেজ আর মাইন। অদ্রিজা থমকে যায়। ও মাই গড, এটা আর ফ্যান্টাসি নয় রে, দিস ইজ পিওর অবসেশন। রিম জানালার ধারে গিয়ে দাঁড়ালো। বাইরের ভোরের স্নিগ্ধ বাতাসে একটা লম্বা শ্বাস নিল। মৃদু স্বরে বলল, আমি এমন ফ্যান্টাসি চাই না অদ্রি। আমি চাই কেউ আসুক, হালালের শুভ্র চাদর জড়িয়ে, সবটুকু সুন্নত গায়ে, হৃদয় ভরা হেদায়েত নিয়ে। অদ্রিজা তাকিয়ে থাকে নীরবে, জানে এই মেয়েটার কল্পনাও সত্যির চেয়েও বেশি জটিল। অদ্রিজা পরিবেশ স্বাভাবিক করতে রিমের মুখের দিকে তাকিয়ে একটু ব্যাকা হাসে এবং বলে, আচ্ছা, যদি আবার সেই ছায়ামানবটা তোর সামনে এসে দাঁড়ায়, তখন তুই কি করবি? রিম ঠোঁট টিপে হালকা একটু কুটিল হাসে, তারপর এক হাত দিয়ে ঘুষি পাকিয়ে বলে, সোজা মেন্ট পয়েন্টে বাড়ি মারব, একদম সারা জীবনের জন্যে বাত্তি নিভিয়ে দেব। এই কথা বলেই দুজনেই হেসে গড়িয়ে পড়তে লাগে। অদ্রিজা তো হেসে কুঁচকে যায়। আহা হা হা হা, তুই যে এই শান্ত মুখোশের আড়ালে এক ছোটখাটো গুন্ডা লুকিয়ে রেখেছিস, সেটা তো জানতাম না। রিম গম্ভীর মুখে বলে, জানবি না কেন? নিজেকে বাঁচাতে হিরোইনও এক এক সময় ভিলেন হয়ে যায়। কাশতে কাশতে বিষম উঠে যায় যুবকের। যুবকটির মুখমণ্ডল রক্তচাপের মতো চড়ে ওঠে। সে এত জোরে নিঃশ্বাস টানে যে মাস্কের ভিতরে শব্দ হয়ে প্রতিধ্বনিত হয়। ৩৫,০০০ ফুট ওপরে উঠতে থাকা এক ম্যাট ব্ল্যাক প্রাইভেট জেটের ভেতরে, ঝকঝকে সাদা ইন্টেরিয়র, কড়া সিকিউরিটি। সামনে বসে আছে সোনালি ড্র্যাগনের প্রতীক খোদাই করা মাস্ক পরা এক যুবক। তার সামনে খোলা ল্যাপটপে চলমান লাইভ ভিডিও। রিম আর অদ্রিজার পুরো কথোপকথন কানে বাজছে। সে ঠোঁট কামড়ে শয়তানি হেসে বলে, পিচ্চিটা আমাকে মেন পয়েন্টে মারবে, একবার শুধু কাছে পাই, মজা বোঝাবো। হঠাৎ কাশতে কাশতে উঠে দাঁড়ায় পাশে বসা তার অ্যাসিস্ট্যান্ট। ল্যাপটপ থেকে শোনা কথায় যেন বিষম লেগে গেছে। সরি বস, আমি একটু জুস খাচ্ছিলাম। যুবক ধীরে মাথা ঘুরিয়ে তাকায়, ঠান্ডা গলায় বলে, জুসটা এবার তোর নাকে ঢুকিয়ে দিব? অ্যাসিস্ট্যান্ট কাঁপতে কাঁপতে আবার সোজা হয়ে বসে। যুবক এবার চোখ তুলে তাকায় ল্যাপটপের স্ক্রিনে, যেখানে রিম বিছানায় শুয়ে হেসে কুটি কুটি। তার ঠোঁটের কোণে বাঁকা এক শয়তানি হাসি খেলে যায়। তুমি যদি ওখানে মারো, তবে আমি তোমার হৃৎপিণ্ড চুরি করে ওটা তোমার বুকেই আজীবনের জন্য আটকে রাখব। সেখান থেকে বের হওয়ার কোনো চাবি থাকবে না। ল্যাপটপ বন্ধ করে সে মাথার হুডটা নামায়। তার অ্যাসিস্ট্যান্টের মনে পড়ে যায় রাতে করা বসের পাগলামিগুলোর কথা। অন্ধকার রাত, নারায়ণগঞ্জের একটা পরিত্যক্ত নির্জন রাস্তা চিরে এগিয়ে চলেছে এক কুচকুচে কালো এসইউভি। গাড়ির পেছনের সিটে আধো অন্ধকারে বসে আছে সেই রহস্যময় যুবক। ড্যাশবোর্ড থেকে আসা হালকা লাল আলোর প্রতিফলন তার সোনালি ড্র্যাগন মাস্কের ওপর পড়ে এক বিচিত্র আভা তৈরি করেছে। চোখ দুটো ঠান্ডা বরফের মতো। গাড়ির নিস্তব্ধতা চিরে হঠাৎ তার বজ্রকঠিন কণ্ঠস্বর ভেসে এলো, স্টপ দ্য কার। স্টিয়ারিং ধরে থাকা অ্যাসিস্ট্যান্ট এক মুহূর্তের জন্য চমকে উঠে আয়নায় বসের দিকে তাকালো। বাট ভাই, উই আর জাস্ট 30 মিনিটস অ্যাওয়ে ফ্রম এয়ারপোর্ট। আই স্যাড স্টপ। একটা তীক্ষ্ণ গর্জনের মতো ঠান্ডা আদেশ। গাড়ি ধীরে ধীরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে এক নির্জন রাস্তায়। বস দরজা খুলে নামেন, তার কালো কোট বাতাসে উড়ে উঠছে। পিছন থেকে অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে জানতে চায়, ভাই কি হয়েছে? দেয়ারস সামথিং আনফিনিশড। একটা ভয়ানক শান্ত কণ্ঠে এসে বলে ওঠে, অর্ধেক কাজ করে পিছনে ফিরি না আমি। তার চোখে তখন রক্তের ক্ষুধা। সে ফোন টেনে নেয়, দ্রুত একটা নাম্বার ডায়াল করে বলে, ইজ এভরিথিং রেডি? অপর প্রান্ত থেকে উত্তর আসে, ইয়েস বস, লাইক ইউ স্যাড। সে চোখ বুজে নিঃশ্বাস টানে, যেন নিজের রাগকে নিয়ন্ত্রণে আনছে।
তারপর ঠান্ডা গলায় বলে, গুড, মেক শিওর দ্য বডি কান্ট স্ক্রিম আনটিল আই কাম। সে আবার গাড়িতে উঠে বসে, মুখে সেই চিরচেনা নিষ্পৃহতা, কিন্তু চোখে লুকোনো আগুন। গাড়ি স্টার্ট করতেই গর্জে ওঠে ইঞ্জিন, তারপর আবার নেমে আসে ভয়ঙ্কর এক নীরবতা। পর্ব 18। ঝোপঝাড়ের ভেতর ঝিঁঝি পোকার একটানা ডাক নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলেছে। রাতের বাতাস যেন কোনো এক অশুভ ভারে থমকে আছে। বাতাসে ভাসছে কাঁচা রক্তের একটা হালকা বিচ্ছিরি ঘ্রাণ। ভার্সিটির পেছনের পরিত্যক্ত ভাঙা বয়লার ঘর, ভেতরে ধুলোবালি আর জংধরা লোহার ভিড়ে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একটি ছেলে। তার চোখের বাঁধনটা ভীষণ আঁটোসাঁটো। আতঙ্কে ছেলেটার শরীর থরথর করে কাঁপছে। পাশে যমদূতের মতো দাঁড়িয়ে আছে মুখোশধারী 2 গার্ড। তাদের একজনের হাতে একটা মোটা প্লাস্টিকের পাইপ, যা নিষ্ঠুরভাবে ছেলেটার মুখের ভেতর ঠেসে ধরা হয়েছে। হঠাৎ একজনের বরফ শীতল কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো দেয়ালে, ওর জ্ঞান ফেরা জলদি, বস অপেক্ষা করছে। কথাটা শেষ হতে না হতেই পাইপ দিয়ে হাড় কাঁপানো ঠান্ডা বরফ জল প্রবল বেগে ঢুকে পড়ল ছেলেটার গলার ভেতর। মুহূর্তেই এক তীব্র ঝাঁকুনি দিয়ে জেগে উঠল সে। মনে হলো কণ্ঠনালীটা কেউ জ্বলন্ত কয়লা দিয়ে পুড়িয়ে দিচ্ছে। দম বন্ধ হয়ে আসা কাশির তোড়ে বুকের খাঁচাটা যেন ভেঙে আসবে। সে প্রাণপণে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ফুসফুসে বাতাসের বদলে কেবল হিমশীতল যন্ত্রণার হাহাকার। চোখের কাপড়টা হেঁচকা টানে খুলে ফেলা হলো। ঝাপসা দৃষ্টিতে সে প্রথমে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না, কিন্তু কয়েক সেকেন্ড পরই তার চোখ স্থির হলো সামনে থাকা একজোড়া পায়ের ওপর। কুচকুচে কালো প্যান্ট আর পালিশ করা লেদার বুট। অন্ধকারের বুক চিরে কেউ একজন আয়েশ করে পায়ের ওপর পা তুলে বসে আছে। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটি ইলেকট্রিক সিগারেটের নীলচে আলো জ্বলে উঠল। আগন্তুক পরম আবেশে ধোঁয়া ছাড়ল বাতাসে। সেই ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে বয়লার ঘরের স্যাঁতসেঁতে ছাদের দিকে। ধোঁয়ার আড়ালে লুকানো মানুষটার চোখে এক অতল নীরবতা, যে নীরবতা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। ছেলেটি কাঁপতে কাঁপতে গলায় একরাশ কৃত্রিম সাহস টেনে চেঁচিয়ে উঠল, কে কে তুই? আমাকে তুলে এনেছিস কেন? সামনের মানুষটির মধ্যে কোনো বিকার নেই। তার সামনে সাজানো একটি স্টিলের ট্রে, যার উপর রাখা এক সারি চকচকে অস্ত্র, ছুরি, প্লায়ার্স, তীক্ষ্ণ কাঁচি আর সিরিঞ্জ। প্রতিটি যন্ত্র যেন এক একটা শরীরী যন্ত্রণার নীল নকশা। যুবকটি ধীরে ধীরে হাতে কালো ল্যাটেক্স গ্লাভস পরে নিল। চামড়ার ওপর রবারের ঘর্ষণের শব্দটা এই নিস্তব্ধতায় প্রচণ্ড কর্কশ শোনাল। সে ধীরে উঠে দাঁড়িয়ে ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসল, ঠিক যেমন কোনো শিকারী তার শিকারকে ব্যবচ্ছেদ করার আগে বসে। ছেলেটা তখন রাগে আর আতঙ্কে দিকবিভ্রান্ত। দাঁত কিড়মিড় করে বলে উঠল, তুই তুই জানিস না তুই কাকে তুলে এনেছিস? বিশাল বড় ভুল করে ফেলেছিস তুই। আমার গায়ে একটা টোকাও দিলে, একবার যদি আমার রক্তে হাত লাগে, আমার বাবা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতাদের একজন। তোর বাপের বংশ ইতিহাস থেকে মুছে দেবে ওরা। তোকে কেউ খুঁজেও পাবে না, এমন গর্তে ফেলা হবে। এটা ভার্সিটি না, এটা আমার মাঠ। আর তুই তুই একটা কুকুর। কালো কোট পরা যুবকের ঠোঁটের কোণে এক বিবৃত হাসি খেলে যায়। পরক্ষণই বিদ্যুতের গতিতে তার হাতটা বাতাসে ঘুরে এলো। সে চোয়াল শক্ত করে ঠাঁটিয়ে এক চড় বসিয়ে দেয় ছেলেটার ডান গালে। চড়ের শব্দটা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। ছিটকে রক্ত গড়িয়ে পড়ে ছেলেটার নাক আর দাঁতের ফাঁজ দিয়ে। মাথাটা ঘুরে উঠল তার। চোখের সামনে পৃথিবীটা যেন এক লম্হায় ঝাপসা হয়ে গেল। ব্রাউন বিচ। বাবা, বাবার নাম নিয়ে চেঁচাচ্ছিস? রাজনীতি 5 বছরের খেলা, আর আমি আন্ডারওয়ার্ল্ডের লর্ড। আমার রাজত্বে একবার কারো চোখ পড়লে সেই চোখ আর চোখ থাকে না। আর তুই তো আমার অস্তিত্বে হাত দিয়েছিস, ইউ সান অফ আ বিচ। তোর বাপকে গিয়ে আমার নাম বলে দেখিস, পায়ের তলার মাটি কেঁপে উঠবে। ছেলেটি যন্ত্রণার ভেতরেও শেষবারের মতো ভ্রু কুঁচকে ভয় ঢাকার চেষ্টা করল। অস্ফুটস্বরে জিজ্ঞেস করল, কে তুই? তোর এত সাহস কোথা থেকে আসে? ঠিক সেই মুহূর্তে পুরো ঘরের শূন্যতা যেন এক অশরীরী চিৎকারে কেঁপে উঠল। কোনো মানুষের কণ্ঠ নয়, বরং যেন দেয়ালগুলোই গুঞ্জন করে উঠল এক অভিশপ্ত নাম, আরাত্রিক জৈন চৌধুরী। নামটা কানে পৌঁছনো মাত্রই সময় যেন স্থবির হয়ে গেল। ছেলেটার শিরদার বেয়ে এক হিমশীতল স্রোত নেমে গেল। তার মুখ থেকে রক্তের লাল আভা মুছে গিয়ে ছাইয়ের মতো সাদা হয়ে গেল। চোখে নেমে এলো অন্ধকার ছায়া। সে অসংলগ্নভাবে বিড়বিড় করতে শুরু করল, না
না না, এটা হতে পারে না। সে তো একটা একটা দানব, এক নরপিশাচ। তার মনে পড়ে গেল সেই লেকন্ধা, যা এই অন্ধকার জগতের সবচেয়ে বড় আতঙ্ক। এক ছায়া মানুষ, যার ছবি কেউ দেখেনি, যার হদিশ কেউ জানে না, যার নাম কেবল যমদূত আসার ঠিক আগে শোনা যায়। ছেলেটা এবার ফিসফিসি আর্তনাদ করে উঠল। না না, তুই মিথ্যে বলছিস। তাকে তো কেউ খুঁজে পায় না। হি ইজ আ শ্যাডো। একবার যে তাকে দেখে, সে আর কোনোদিন কথা বলার সুযোগ পায় না। জেইন ঠান্ডা গলায় হেসে ফেলে। তারপর ডান হাতের 3 আঙ্গুলের সাহায্যে ছেলেটার চোয়াল শক্ত করে ধরে মুখটা নিজের দিকে ঘোরায়। তাই তো, তুই তো এখনো কথা বলছিস? দুঃখের ব্যাপার, এটাও তোর শেষ কথা ছিল। হঠাৎ জেইন একটু অপ্রকৃষ্টের মতো আচরণ করে, নাক ঘষে বড় বড় করে শ্বাস নেয়। এই, তুই ওর হাত ছুঁয়েছিলি না? বল, তোর কেমন লেগেছিল? খুব নরম ছিল ওর হাতটা, তাই না? সে অপ্রকৃতদের মতো নিজের আঙুলগুলো দাঁতে কামড়াতে থাকে, চলনে এক ধরনের অস্থির উন্মাদনা। এই, বল না কেন, হ্যাঁ বল বল, কেমন লেগেছিল বল না। 11 ইয়ার্স, হ্যাঁ 11 ইয়ার্স ওর থেকে দূরে ছিলাম, ওর ছায়াও স্পর্শ করতে পারিনি। কতটা যন্ত্রণায় ভুগতে হয়েছে বুঝতে পারছিস? আর তুই তুই প্রথম দিন এসেই ওকে ছুঁয়ে ফেললে। নো নো, কাজটা একদম ঠিক করিসনি, শাস্তি পেতে হবে তোকে। হঠাৎ একটা পশুর মতো হুঙ্কার দিয়ে সে চেঁচিয়ে উঠল, শাস্তি পেতে হবে। বিদ্যুতের ঝিলিকের মতো জেইনের হাতে উঠে এলো একটা ধারালো শার্প নাইফ। বাতাস চিরে সেটা নেমে এলো নিচে। ছেলেটার কলিজা ফাটালো চিৎকারে, বয়লার ঘরের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। তাজতাজা উষ্ণ রক্ত ছিটকেলে সে লাগলো জেইনের গালে। মেঝেতে ছিটকে পড়ল 3টে বিচ্ছিন্ন আঙুল। জেইন চোখ বন্ধ করে ফেলল। সেই উষ্ণ রক্তের ছোঁয়া যেন এক অলৌকিক শান্তি দিচ্ছে। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক দানবীয় তৃপ্তির হাসি। আহ, ফাইনালি আই গট সাম রিলিফ। চিৎকার কর, আরও জোরে চিৎকার কর। এই চিৎকারটা আমার কানে মিউজিকের মতো বাজছে। ছেলেটা যন্ত্রণায় জ্ঞান হারানোর উপক্রম হচ্ছে। সে বুঝতে পারছে না সে কার কথা বলছে, কাকে ছোঁয়ার অপরাধে এই বিভীষিকা। সে মুখ খুলতে চাইল, কিন্তু জেইন তাকে সেই অবকাশ দিল না। আহ আহ, অমানসিক সেই যন্ত্রণার হাহাকারে জেইন যেন ছোট বাচ্চাদের মতো আনন্দ পেল। সে পাগলের মতো বলতে লাগল, এই এই চোখ দুটো দিয়েই ওর দিকে তাকিয়েছিলি না? কোথায় কোথায় তাকিয়েছিলি বল? ওকে দেখে তোর ভেতরে কি অনুভূতি হচ্ছিল? খুব ছুঁতে ইচ্ছে করছিল? বল না, তোর অনুভূতিগুলো আজ আমি দেখব, তোর শরীর চিরে বের করব। উন্মাদনায় মত্ত জেইন এবার তার ছুরিটা ছেলেটার বুক বরাবর বসিয়ে দিয়ে শটাক করে চিরে ফেলল পেট পর্যন্ত, যেন এক কসাইয়ের বীভৎস তাণ্ডব। ছেলেটার আর চিৎকার করার শক্তিটুকুও অবশিষ্ট নেই। তার নিভু নিভু চোখ দুটো কেবল নিজের শরীরের ভেতর থেকে বেরিয়ে আসা নাড়ি ভুড়ি আর রক্তের বন্যায় নিজের শেষ প্রহর গুনছে। তারপর শুরু হয় একের পর এক বিভীষিকা, এমন এক হিংস্রতা যার সামনে পৃথিবীর সব হিংস্রতম প্রাণীও হাঁটু গেড়ে কাঁপে, এমন তাণ্ডব যেখানে দয়া ও রক্তে ডুবে মারা যায়। নিজের কাজ সমাপ্ত করে উঠে দাঁড়ায় জেইন। তার সমস্ত মুখমণ্ডল রক্তে স্নান করেছে, আর নিচে পড়ে রয়েছে এক জীবন্ত বিভীষিকা। জেইন গ্লাভসটা খুলে ট্রেতে ছুঁড়ে দিয়ে ঠান্ডা গলায় নির্দেশ দিল, এই নর্দমাটাকে ভার্সিটির পেছনে ফেলে দিয়ে আসো। সে বড় বড় পা ফেলে এগিয়ে যায় কালো এসইউভি গাড়িটার সামনে। ড্রাইভিং সিটে বসে স্টার্ট করে। গাড়ি খুঁখার দানবের মতো গর্জে ওঠে। পেছন থেকে তাড়াহুড়ো করে ছুটে আসে তার অ্যাসিস্ট্যান্ট। ভাই, আপনি ড্রাইভিং সিটে বসেছেন কেন? দিন, আমি তো আছি, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। জেইন ধীরে মাথা তোলে। তার চোখে রক্তচক্ষুর মতো শীতল চাহনি, ভেতরটা গিলে ফেলার মতো ভয়ঙ্কর ঠান্ডা গলা। জেইন ধীরে গভীর স্বরে বলে ওঠে, ওঠে বস, আজ তোর ছুটি, আজ আমি চালাবো। 1 সেকেন্ডে থেমে যায় অ্যাসিস্ট্যান্ট। তার মুখ শুকিয়ে যায়। এক মুহূর্তের জন্য শ্বাস আটকে আসে। জেইনের গাড়ির দরজা বন্ধ করার শব্দটা যেন চারপাশ নিস্তব্ধ করে দেয়। চৌধুরী ম্যানশন, শান্ত নীরব এক এলিট প্রাসাদ, যেন শহরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক ইতিহাসের প্রতীক। বাড়ির প্রধান গেটটি বিশাল, রাজকীয় এক উচ্চতায় দাঁড়িয়ে। পুরোটা কাস্ট আয়রনের তৈরি। কালো রঙের গায়ে মাঝে মাঝে গোনালি রঙের নিখুঁত নকশা। গেটের ওপরের দিকে খোদাই করা লেখা, চৌধুরী ম্যানশন। এই লেখার ভেতরই এক অভিজাত ঐতিহ্যের ছাপ, যা বোঝায় এই বাড়িতে একসময় গর্ব করে বাঁচা হতো। গেট পেরোনোর সাথে সাথে প্রশস্ত এক পাথরের পথ চলে গেছে বাড়ির মূল ফটকের দিকে। দুপাশে সারি সারি গোলাপ গাছ, বটল ব্রাশ আর বিদেশি অর্কিডের ঝোপ,
যেগুলো এখনও নিখুঁতভাবে কাটাছাটা রাখা হয়। বাড়ির ডান পাশে আছে একটি বিশাল সবুজ লন, যেখানে দাঁড়িয়ে আছে একদম সেন্টার পয়েন্টে একটি ফোয়ারা। শুভ্র পানির তিরতির শব্দে মনে পড়ে যায় একসময় বিকেলগুলো কেমন প্রাণবন্ত ছিল। বাম পাশে বিস্তীর্ণ সুইমিং পুল, যার নীল জল আজও চকচকে, যেন প্রতিদিন কেউ পরিষ্কার করে রাখে, যদিও অনেক দিন ধরে কেউ সাঁতার কাটেনি। সুইমিং পুলের পাশে রাখা রয়েছে ছাউনি ঢাকা সানবেড আর ছোট ছাতা, যেখানে একসময় কেউ নিশ্চিন্তে বসে বই পড়ত অথবা বাচ্চারা হেসে খেলত। আর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ি, 2টি তলা বিশিষ্ট সাদা মার্বেল পাথরের দেয়াল, বারান্দা ঘেরা, প্রতিটি জানালার ওপরে কালো লোহার ডিজাইন করা গ্রিল। দূর থেকে দেখলেই বোঝা যায় এটা একটা সময় খুব ভালোবাসায় গড়া হয়েছিল এই বাড়ি। বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে কালো রক্তচোষা শকুনের মতো নিঃশব্দ এক এসইউভি। গাড়ির সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে জেইন। তার কালো শার্টটা এখনও রক্তে ভেজা, কিছুটা শুকিয়ে গাঢ় লালচে, কিছুটা এখনও টলমল করছে। ছোপ ছোপ রক্ত, যেন কারো কান্নার রং। সে একদৃষ্টে তাকিয়ে আছে সেই বাড়িটার দিকে, যেখানে একসময় জীবন ছিল আর এখন শুধু নীরবতা। তার চোখে কোনো রাগ নেই, দুঃখ নেই, এমনকি ভালোবাসার ছিটে ফোঁটাও নেই। শুধু একটা শূন্যতা, যেন দুনিয়ার সব আবেগ তার মগজ থেকে কেটে ফেলা হয়েছে। ঠিক তখনই তার কানে ধীরে ধীরে ভেসে আসে এক ঝাঁঝালো খিলখিল হাসি, একটা ছোট্ট ছেলে বাচ্চার। মা, ধরতে পারবে না! জেইনের চোখের পলক পড়ে না, কিন্তু ভিতরের জমাট বরফে যেন একটা চির ধরতে থাকে। বাড়ির চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে সেই হাসির শব্দ। একপাশে দৌড়ে ছুটছে ছোট্ট ছেলেটা, সে কখনো লনের ঘাসে গড়িয়ে পড়ছে, কখনো ফুলের টব উল্টে দিচ্ছে। পেছনে তার মা, হাতে খাবার আর গলার স্বরে অস্থির মমতা। আরু, বাবা দাঁড়া, পড়ে যাবি তো, আগে খেয়ে নে, তারপর খেলবি। ছেলেটা জোরে হেসে উঠে বলছে, না মা, আগে খেলবো, তারপর খাওয়া। ঘরের বারান্দা, সিঁড়ি, সুইমিং পুলের কিনারা সবখানে ছড়িয়ে পড়ছে সেই ছেলেটার পায়ের শব্দ। একটা সময় তার মা হাল ছেড়ে বসে পড়ে হাসছে, ছেলের দিকে তাকিয়ে ক্লান্ত ভালোবাসায় চোখ টলমল করে। আর তখনই পেছনের বাস্তবের একটা হিংস্র বাতাস জেইনের রক্তমাখা জামা নাড়িয়ে দেয়। তার কানে সেই হাসি আস্তে আস্তে মিলিয়ে যায়। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, তার গাল বেয়ে গড়িয়ে পড়ে একটা বিনা অনুভূতির ঘাম বিন্দু। এই বাড়ি একসময় শুধু একটা ঠিকানা ছিল না, ছিল একটা জগৎ। এখন সেটা একটা প্রাসাদ, যেখানে মৃত্যুর মতো নীরবতা কড়া নাড়ে। হঠাৎ আকাশ কালো হয়ে আসে, পশ্চিম দিক থেকে গর্জে ওঠে মেঘ, ঝুম বৃষ্টি নামে। আর ঠিক তখন পেছন থেকে দৌড়ে আসে তার অ্যাসিস্ট্যান্ট, হাতে একটা ছাতা। ভাই, আপনি ভিজবেন না, প্লিজ, এই নিন। জেইন ফিরে তাকালো না, শুধু একটা বলব শীতল হাতের ইশারা। অ্যাসিস্ট্যান্ট থমকে গেল, এক কদম নড়ার সাহসও তার অবশিষ্ট নেই। জেইন আচমকা লাফিয়ে উঠল কালো এসইউভির ছাদে, একটুও শব্দ না করে শুয়ে পড়ে ঠিক আকাশের নিচে, 2টো হাত শূন্যের দিকে মেলে ধরে। বৃষ্টির ফোঁটা ফোঁটা ছুঁয়ে যায় তার আঙুল, তার মুখ, তার বুক, গায়ের রক্ত ধুয়ে যায়, কিন্তু চোখের দৃষ্টি আকাশের দিকে স্থির, যেন চোখের পাতায় আটকে থাকা একটা পুরনো দৃশ্য আবারও বেঁচে উঠেছে। সে চোখটা বন্ধ করে ফেলে, ফিসফিস করে বলে ওঠে, আহ, দিস ইমোশন, আই ফাকিং ডিসপাইজ ইট, হেট ইট উইথ এভরি ড্যাম ফাইবার। হঠাৎ কর্কশ কণ্ঠে বেজে ওঠে অ্যাসিস্ট্যান্টের পকেটে থাকা ফোন। সে ধীরে নিঃশব্দে এগিয়ে আসে, ভয়ে ভয়ে বলে, ভাই, আপনার বাবা কল করেছেন। জেইন ফোনটা হাতে নেয়, কানে তোলে। ওপাশ থেকে শোনা যায় বাবার কণ্ঠ, বেটা, তুমি হঠাৎ এভাবে চলে গেলে কেন, কাউকে কিছু না বলে? আজকে তো বড় একটা ডিল ছিল, সেটা মিস হলে ক্ষতিটা কত বড় হবে বুঝছো তো? জেইন ঠান্ডা স্বরে বলে, ডোন্ট ওয়ারি পাপা, ওরা আবার আসবে, কারণ আমরা ছাড়া ওদের উপায় নেই। কালই ফিরছি, সাইন হয়ে যাবে। তার বাবা একটু হালকা স্বরে বলে, ঠিক আছে বেটা, রাখছি তাহলে। জেইন একটু চুপ করে থাকে, তারপর হঠাৎ নিচু গলায় ডাকে, পাপা। বাবার নরম সুর ভেসে আসে, হ্যাঁ বেটা, বলো। জেইনের ঠোঁটে একটুখানি গা ছাড়া হাসি ফুটে ওঠে, যেন একটা কথা বলবে কিন্তু থেমে যায়। নাথিং। অন্ধকার আকাশের বুক চিরে ছুটে চলেছে এক কালো প্রাইভেট জেট, ইনফার্নো এক্স। মেঘের গর্জন, বজ্রপাতের ঝলক
আর দমকা বাতাসকে চিরে তীব্র হুঙ্কারে জঙ্গল ঘেঁষে নামে সেই প্রাইভেট জেটটা। জেটের চাকাগুলো মাটি ছুঁতেই ধুলো আর পাতা উড়ে ছিটকে পড়ে চারদিকে। পেছনের গাছেরা কাঁপে, পাখিরা ছুটে পালায়, হরিণ পর্যন্ত দৌড়ে পালিয়ে যায়। জেটের গায়ে আঁকা একটাই নাম, আরাত্রিক জেইন চৌধুরী। একটা সময় দরজাটা খুলে যায়। সবার আগে নামে কেউ না, সুদৃঢ় পা ফেলে ধীরে ধীরে ভারী জুতোয় মাটি থেতলে নিচে নামে সেই পুরুষ। কালো শার্ট, হাত গোটানো, ওপরে সূর্য না থাকলেও চোখে সানগ্লাস। সে হাঁটছে না, হিমশীতল শূন্যতা এগিয়ে আসছে যেন। তার পেছনে ছুটে আসে 3 জন। বস, শি অলরেডি ক্লিয়ার দ্য ওয়ে। জেইন থেমে যায়, ধীরে চোখ তুলে সানগ্লাস খুলে ফেলে। সেই চোখ যেন তুষারাবৃত পর্বতে লুকিয়ে থাকা আগ্নেয়গিরি। সে ভিজিয়ে বলে, ওয়েল দেন, লেটস প্লে। ঢাকা, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, NMU। সকাল 9:42। সূর্য তখনও রোদের তীব্রতা বাড়ায়নি। হালকা রোদ, বাতাসে গাছের পাতারা ঝিম মেরে দুলছে। রিম আর অদ্রিজা মূল ভবনের পেছনের করিডোর ধরে ধীরে ধীরে বেরিয়ে আসছে। রিমের পায়ে যেন বল নেই, তার মুখ সাদা, ঠোঁট রক্তহীন। অদ্রিজা এক হাতে তাকে জড়িয়ে ধরে হাঁটছে, অন্য হাতে তার ব্যাগ। পেছনের ক্যাম্পাসে তখনও পুলিশ টেপ টানাচ্ছে, অনেকে ফোনে ভিডিও করছে। ফিসফিস থামেনি। ক্যাম্পাসের গেট দিয়ে বেরিয়ে আসে রিম আর অদ্রিজা। অদ্রিজা একটা রিকশা নাকে। এই মামা, মাসদাইর যাবেন? রিকশাওয়ালা মাথা নাড়ে। একটু আস্তে চালাবেন, ওর শরীরটা খারাপ। রিম ধীরে ধীরে উঠে বসে অদ্রিজার পাশে। তার মাথাটা যেন অদ্রিজার কাঁধে হেলে পড়ে। রিকশা রওনা দেয়। ঠিক সেই মুহূর্তে একটা সাদা কালো মিশ্রিত রেঞ্জ রোভার গাড়ি প্রবেশ করে ভার্সিটি গেটে। চাকা ঘষে ধুলো উড়ে যায়। নিরাপত্তা নিক্ষুরী রক্ষী তাড়াতাড়ি গেট খুলে দেয়। গাড়ির ভিতর বসে এক চমৎকার মুখশ্রী, সানগ্লাসে ঢাকা চোখ, গালে হালকা চাপ দাড়ি, চুলগুলো ভলিউমভাবে আন্ডারকাট দেওয়া। গাড়িটা ধীরে ধীরে ক্যাম্পাসের ভিতর ঢুকে যায়, আর অন্যদিকে রিম আর অদ্রিজার রিকশা হারিয়ে যায় ভিড়ে। রেঞ্জ রোভার মূল ভবনের সামনে থামতেই স্নিকার্স পরা দুজোড়া পা মাটিতে ফেলে নেমে আসে এক যুবক। তার পরনে এক ডেনিম জ্যাকেট, আর গলায় ঝোলানো আর আকৃতির একটি স্টার্লিং সিলভারের লকেট। প্রিন্সিপাল যুবকটিকে দেখে চমকে ওঠে। মিস্টার জওয়াদ, ইউ দিস আর্লি মর্নিং, এনি ইস্যু? ঋষাব হালকা থতমত খেয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। তার ঠোঁট হালকা কেঁপে ওঠে। অ্যাকচুয়ালি আমি একজনকে খুঁজছি। প্রিন্সিপাল জিজ্ঞেস করে, নেম? ঋষাব মনে মনে ভাবে, নামটাই তো জানি না। মিস্টার জওয়াদ, আপনার পরিচিত কেউ কি আমাদের এখানে পড়ে? আপনি বললে আমি খুঁজে দিতে পারি। মানে ঋষাব একটু অস্ততস্ত হয়। এতটা অস্বস্তিকর পরিস্থিতিতে তাকে আগে কখনো পড়তে হয়নি। সে কিভাবে বলবে একটি মেয়েকে খুঁজতে এসেছে, যাকে প্রথমবার দেখেই তার মনে ঝড় বয়ে গেছিল? অ্যাকচুয়ালি এতক্ষণে সমস্ত স্টুডেন্ট ক্যাম্পাস থেকে চলে গেছে। ঋষাব একটু চমকে ওঠে। কেন, কি হয়েছে? প্রিন্সিপাল একটু গম্ভীর মুখে বলেন, ক্যাম্পাসে আজ সকালে একটা ছাত্রের লাশ পাওয়া গেছে পিছনের বাগানে। ছেলেটা ছাত্রদলের নেতা। পুলিশ এসে সব সিল হয়ে গেছে। ছাত্রছাত্রীরা খুব ভয় পেয়ে গেছে। বেশিরভাগই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। ঋষাবের মুখটা শুকিয়ে যায়, কণ্ঠ রোধ হয়ে আসে। সে প্রিন্সিপালকে বিদায় জানিয়ে উঠে পড়ে রেঞ্জ রোভারে। বিছানার উপর চাদরটা মুড়ি দিয়ে নিথর হয়ে শুয়ে আছে রিম। শরীরটা এখনও মাঝে মাঝে শিউরে উঠছে। অদ্রিজা তাকে বাড়িতে পৌঁছে দিয়ে কিছুক্ষণ আগেই চলে গেছে। শেফালি বেগম যখন শুনলেন মেয়ের আবার প্যানিক অ্যাটাক হয়েছে, তখন আর কোনো ঝুঁকি নেননি। আজ আর টিউশনে যাওয়ার অনুমতি দেননি। ঘরের ভেতর বিকেলের ধূসর আলোটা থমকে আছে। রিম ধীর পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো ওয়াশরুমে যাবে বলে। শরীরে প্রচণ্ড ক্লান্তি, কিন্তু দুশ্চিন্তার ভারে ঘুম আসছে না। সে গলায় প্যাঁচানো স্কার্ফটা খুলে ছুঁড়ে মারে বেডে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই তার শরীরটা একবার কেঁপে উঠল। আয়নার প্রতিফলনে স্পষ্ট দেখা যাচ্ছে সেই কামড়ের দাগটা, গাঢ় লালচে, যেন এক হিংস্র পশুর নখের আঁচড়। সারাদিন প্রচণ্ড গরমেও সে গলার এই দাগটা ঢেকে রেখেছিল স্কার্ফ দিয়ে, যাতে মা বা ভার্সিটির কেউ দেখতে না পায়। ক্ষতটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অভিমানে তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, রাক্ষস একটা। ইটালি। হঠাৎ কাশতে কাশতে বিষম উঠে যায় যুবকের। জেইন লাউঞ্জে বিশাল জানালার সামনে দাঁড়িয়েছিল কফির কাপ হাতে। হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনির মতো কাশি কেঁপে ওঠে জেইন। কফির কাপ হাত থেকে পড়ে ভেঙে যায়। পাশেই দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট ঝাঁপিয়ে পড়ে। ভাই, কি হলো আপনার? ঠিক আছেন তো? কেউ আবার আপনার নামে গালি দিলেন না তো?
জেইন রক্তচক্ষু নিয়ে তাকায়। শাট আপ ইডিয়েট। অ্যাসিস্ট্যান্ট মুখ কাচামাচু করে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। বুক ধ্রিম ধ্রিম করছে। কেন যে মুখ ফচকে বকবক করতে গেল? সে ফিসফিস করে নিজের মনেই নিচু গলায় বলে, মাফিয়া কিনা জানি না, তবে আবেগের এই রেট দেখলে ক্রিমিনাল অফ লাভ ঘোষণা দিতে হয়, ঠিক রোমিওর মাফিয়া ভার্সন। জেইন ভ্রু কুঁচকে তাকায়। ডিড ইউ সে এনিথিং? অ্যাসিস্ট্যান্ট চোখ বড় বড় করে তাকায়। মনে মনে ভাবে, এটা কি মানুষের কান না বাদুড়ের? সে একটা শুষ্ক ঢোক গেলে হাত জোর করে বলে, না না হাই, আমি তো কিছু বলিনি, ওই যে বাতাসে মানে বায়ুতে শব্দ হয়েছে, বায়ুতে। জেইন বিরক্ত গলায় বলে, ইডিয়েট। হঠাৎ সেই মুহূর্তে সেখানে প্রবেশ করে এক আগন্তুক। লোকটার উচ্চতা 6 ফুট 2, বয়স 56 পেরোলেও তার সৌন্দর্য যেন সময়কে থামিয়ে রেখেছে। কঠোর চোয়াল, গাঢ় নীল চোখ, ধবধবে চুলে হালকা রূপালি ছোঁয়া, ঠিক যেন বরফের দেশ থেকে নেমে আসা এক অতিপ্রাকৃত সৌন্দর্য। সামনে দিয়ে হেঁটে যায় যখন, মনে হয় সময়ই থমকে গেছে। কালো শার্ট, কালো স্লিম ফিট স্যুট আর সিল্কের টাই, আর হাঁটার ভঙ্গিতে এমন একটা নিঃশব্দ হুমকি থাকে যেন দম নেমাটাও অনুমতির ব্যাপার। সে ধীরে পা বাড়ায়, কিছুটা নাটকীয় ভঙ্গিতে থেমে বলে, মাই সান, কাম ইনটু মাই আর্মস। উইদাউট ইউ দিস এম্পায়ার ফিলস সো হলো। অ্যান এম্পায়ার উইদাউট ইটস এয়ার ইজ জাস্ট আ ফর্ট্রেস অফ ঘোস্টস। যুবকটি চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার বাবা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। গলা ফাটিয়ে নয়, বরং ঠান্ডা অথচ গম্ভীর গলায় বলে, লাভ ইউ মাই সান। নাও দ্যাট ইউ আর হিয়ার, এভরিথিং উইল ফল ব্যাক টু প্লেস। তার অখে হালকা জলজল করা এক ভয়ঙ্কর প্রশান্তি। লেট দ্য ওয়ার্ল্ড গেট রেডি, মাই এয়ার হ্যাজ রিটার্নড। হঠাৎ জেইন তার কানের কাছে বরফ ঠান্ডা গলায় বলে, 11 বছর আগে কি হয়েছিল পাপা? ওয়াই ডিড ইউ লাই টু মি? তার বাবার হাসি মুহূর্তে জমে যায়। কপালের শিরা ফুলে ওঠে। ঘামের চিকচিকে রেখা নেমে আসে নাকে, কপালে। তার বাবার গলায় জোর তালি। হোয়াট লাই বেটা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। জেইন চোখ নামিয়ে মৃদু শ্বাস নিল, যেন আগে থেকেই ঠিক করা ছিল কাজটা। পিতার বুক ঘেঁষা অবস্থাতেই ডান হাতে সরু ফোল্ডিং ড্যাগার খুলে নেয়। এক টানে সোজা চুপ করে ঠেসে দিল কণ্ঠনালীতে। বাবার চোখ বিস্ফারিত, রক্তের গলগল শব্দ। দেহ কাঁপতে কাঁপতে জেইনের কোলে গড়িয়ে পড়ল। জেইন অস্থির হয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে গেল, হোয়ার ইজ শি? টেল মি, হোয়ার ইজ শি? তার বাবা ফেপে ফেপে রক্ত তোলা নিঃশ্বাসে কর্কশ গলায় ফিসফিস করল, তোমার মা মরেনি বেটা, শি ইজ অ্যালাইভ। জেইন চোখ কপালে, ছুরির ফলা এখনও গ্রথিত, গলা শুকিয়ে এলো। কোথায়? বাবার ঠোঁটে রক্তঝরা কৌতুক মিশ্রিত কাঁপা হাসি। ফ্রান্সিসকো হসপিটাল। জেইনের দৃষ্টি জলজল করছে, গলায় অস্থিরতা। কোন হসপিটাল? কোন শহরে? বাবা হাতে মুঠো করে জেইনের জামা আঁকড়ে ধরে ফিসফিস করল, দ্যাট হার্ড ড্রাইভ, এভরিথিং দেয়ার। জেইন চোখ রক্তবর্ণ, ছুরিটা বের করে ঠোঁট কামড়ে বলল, হোয়াট হার্ড ড্রাইভ পাপা? পাপা, পাপা! কথার মাঝপথে বাবার হাত গলে পড়ল মেঝেতে। চোখ দুটো কাচের মতো ফাঁকা, ঠোঁট নিস্তেজ। শেষ নিঃশ্বাস, এক টুকরো রক্তের বুদবুদ ফেটে মুছে গেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।